আহ, আমরা একটু লাইভে আছি তো দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা দেখছেন, ভবিষ্যতে যারা দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে কিছুক্ষণ ছুটির দিন, রবিবার, একটু কথা বলবো কানাডার। আপনারা জানেন যে ইমিগ্রেশন নিয়ে অনেক চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলি নিয়ে একটু কথা বলবো এবং আমরা আমাদের মতো করে কমেন্টস দিব। মনে রাখবেন, আমরা তিনজনের কেউই ইমিগ্রেশন কনসালটেন্ট না। আমরা শুধু যে জিনিসগুলি পত্রপত্রিকায় দেখি, গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখি, অর্থাৎ ট্রাস্টেড জায়গায় যেগুলি দেখি, সেগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমাদের প্রধান সোর্স হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলি www.cic.gc.ca এবং এখানকার স্থানীয় লোকাল পত্রিকাগুলি যেগুলি ট্রাস্টেড। তো প্রথমে আমি ভানু ভাই এবং রায়হান ভাইকে স্বাগত জানাচ্ছি। জি ভানু ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম শাকিব ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি ভালোই। রায়হান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সাকিব ভাই, ধন্যবাদ আমাকে আপনার এই চ্যানেলে আমন্ত্রণ জানার জন্য। এই চ্যানেলে আসার উদ্দেশ্য শুধু বলা না, আমার শিখাও, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, সেটাই। আচ্ছা, তো আমরা এই কয়দিনের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি নিয়ে একটু শেয়ার করব দর্শকদের সাথে। তার আগে একটা যে দুঃখজনক ঘটনা সাসকাচুয়ানে ঘটে গেল, এই বিষয়টা নিয়ে যদি রায়হান ভাইয়ের কাছে একটু জানতে চাই। যে আমার কাছে রায়হান ভাই সবচেয়ে অবাক লাগছে কি, যে ঘটনাটা ওইভাবে কানাডার লোকজনও জানে নাই বোধ হয়। আসলে কানাডার লোকজনও জানে নাই। ভানু ভাই জানছেন কিনা যে সাসকাচুয়ানের এক মহিলা হোটেলে কাজ করতেন এবং তিনি সেই কাজ করার সময় সেই যখন বাসায় ফিরেন, তার হাজবেন্ড তাকে আনতে যায়। আনতে যাওয়ার পরে বারবার ফোন করে। ঘন্টাখানেক পরে সেই ফোনটা পুলিশ ধরে। পুলিশ ধরে জানায় যে তোমার ওয়াইফ আর আমাদের মাঝে নাই, এই ধরনের একটা কথা ছিল। তো এই মৃত্যুটা আসলে খুবই দুঃখজনক। রাহান ভাই যদি একটু বলতেন যে আসলে ঘটনাটা কি ছিল। ধন্যবাদ সাকিব ভাই, আপনি একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছেন, আমি আপনার কাছ থেকে শোনার পরে। ধন্যবাদ। হ্যাঁ, সো সবচেয়ে আমি যে যখন আপনাকে আমি যে বললাম যে ওই ভদ্রলোকের স্ত্রী যেদিন মারা যায়, এর পরে একটা ভদ্রলোক একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, যেটা কমিউনিটি, আমাদের একটা গ্রুপ আছে সাসকাচুয়ান, ওখানে পাবলিশ করে। এরপরে মজার বিষয়, আমি আসলে এই ওনার পোস্টটা দেখে আমি লোকাল পত্রিকাগুলো আমি দেখার চেষ্টা করলাম, কোনোটাতেই আসলে আমি সার্চ দিয়ে পেলাম না। এইটা হচ্ছে মেইন ইস্যু। বলার কারণ হচ্ছে মিডিয়া কাভারেজ টোটালি ছিল না, সেটা খুবই আনফরচুনেট। একটা ডেথের বিষয়ে কোনো মিডিয়াতে, আমি ওই দিন পরপর আমি একটু ডিটেল জানার জন্য মিডিয়াতে যাওয়ার চেষ্টা করছিলাম। তো ভানু ভাই এবং দর্শকদের উদ্দেশ্যে যেটা জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে সিচুয়েশন হচ্ছে ভদ্রলোকের ওয়াইফ হেরিটেজ নামে একটা হোটেলে এখানে কাজ করে। তো উনি যেভাবে বর্ণনা করলো যে ওই ঘটনার দিন উনি সকালবেলা ওনার ওয়াইফ ড্রাইভ করে না, সকালবেলা ড্রপ অফ করে গেল এবং বিকেলে যখন আনতে গেল অনেকক্ষণ ফোন করার পর পেল না। অনেকক্ষণ, আধা ঘন্টার মতো উনি পার্কিং লটে অপেক্ষা করছিল। হঠাৎ করে পুলিশ এসে ওনার ফোনটা হ্যান্ড ওভার করলো, বললো যে উনি নাই। উনি যেটা ইঙ্গিত দিতে চেয়েছিল পুলিশ, সেটা সুইসাইডাল একটা ইঙ্গিত দিতে চেয়েছিল, কিন্তু ভদ্রলোক কোনো মতেই এটা আসলে বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ ওনার মেন্টাল কন্ডিশন ওই সিচুয়েশনই ছিল না মহিলার। এবং কিছুদিন আগে পূজা পার্বণে খুবই জমজমাট ভাবে, আমি ছবি একটু ব্যাকে গেছি ওনার প্রোফাইলে, যে হ্যাঁ উনি খুব ভালোভাবেই পূজা উদযাপন করেছে। বাট দুঃখের বিষয় হচ্ছে এটা আন্ডার ইনভেস্টিগেশন। আমার মনে হয় বটম লাইন ওরা, এরপরে এটা নিয়ে খুব আলোচনা হয়নি, কমিউনিটিতে আমি দেখিনি, কোনো মিডিয়াতেই আসেনি। আপনি অনেকদিন পরে যে ইউনিয়ন জানতে চাইলো ওদের সেফটি মানে এইসব গুলো জানতে নোটিশ দিল হোটেলকে। বাট যেটা মনে হইলো যে, আমার মনে হচ্ছে যে এটা ওই সুইসাইডাল কেসে এটা ফাইনালাইজ করা হয়েছে, যেটা আমার কাছে লাস্ট মানে খবর আছে। আমার কাছে না কিছু আশ্চর্যজনক মনে হয়। যেমন বাংলাদেশে কিন্তু ছাদ একটা জনপ্রিয় জিনিস, মানুষ ছাদে যায়, ছাদে ওঠে, ছাদে আড্ডা মারে, ছাদে কাপড় কাচায়, শুকা দেয়। কিন্তু এইসব দেশের ছাদে তো আমি বোধহয় আজ পর্যন্ত কোনো ছাদে একটা মানুষ কোনোদিন আমি দেখি নাই, শুধুমাত্র মানে একেবারে ছাদের মেনটেনেন্স ছাড়া। তো সে ছাদে কিভাবে গেলেন, ছাদের
ছাদে কিভাবে উঠলেন? আরেকটা আপনি যেটা বললেন না, আমি আপনার কাছ থেকে শোনার পরে আমি ওয়েবসাইটগুলো চেক করছি, গভর্নমেন্ট মানে ইসের কি জানি বলে আপনার পত্রিকার ওয়েবসাইটগুলি। আমি শুধু একটা নিউজ পাইছি, সেই নিউজটা দেখেছি। আর আমার যদি ভুল না হয়, আমার হয়তো ভুল হইতে পারে, আমি যেদিন মারা গেছে সেই দিন থেকে বেশ কয়েকদিন পুলিশের আমি এটা দেখছি, আপনার ওদের যে একটা প্রেস রিলিজ গুলো দেয় সেখানেও কিন্তু আমি কিছু খুঁজে পাই নাই আর কি। হ্যাঁ, তো এত বড় একটা অপমৃত্যু, এই বিষয়টা নিয়ে মানে আমি জানি না। যাই হোক, আমরা আবারও সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওনাদের কি দাহ হয়ে গেছে বা লাশ? এগুলি জানেন আপনি, গত অক্টোবরের ঘটনা সলভ হয়ে গেছে যতদূর আমি জানি। মানে হ্যাঁ, অনেক প্রশ্ন রয়ে যায় সাকিব ভাই, এটা সবচেয়ে দুঃখের বিষয়। সেটা আমাদের বাংলাদেশি একজন মানুষ, সেটা সবচেয়ে দুঃখের বিষয়। সেটা নিয়ে খুব একটা মিডিয়াতে আলোচনা হয়নি, কি কারণে দরজা খোলা ছিল। যদিও অনেক ছাদে ওঠা যায়, কিন্তু এরকম ওপেন থাকার কথা না ছাদের। কিভাবে একজন এমপ্লয়ি ছাদের, এগুলি অনেক প্রশ্ন। যে ভদ্রলোকও সেটা মানতে নারাজ ছিল, ওনার মেন্টাল কন্ডিশন সিচুয়েশন অনেক কিছু বিবেচনা করে। ব্যাপার হচ্ছে ওনার তেমন কোনো সিমটমস ছিল না, উনি বলতে চাচ্ছিল যে। তো সেটা আসলে দুঃখজনক, এই আর কি। ভানু ভাই কি জানতেন ঘটনাটা? না, আমি তো আসলে কয়েকদিন ধরে খুব একটা দেখি নাই, আপনার ভিডিওতে প্রথম জানলাম। আপনার কাছে খুবই অবাক লাগছে যে ঘটনাটা কেউই জানে না? না, মানে ভানু ভাই তো জানার বিষয়ই না, কারণ উনি না, বিষয় হবে না কেন ভাই রাহান ভাই? না, কারণ যা হবে না, কারণ এটা মিডিয়া কভারেজ পায়নি ভাই। আপনি তো খোঁজ নিচ্ছেন এখন। উনি পোস্ট দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পত্রিকা প্রেস রিলিজ আমি দেখার সার্চ দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছেন ভাই? মানে রাইট ওয়ে, মানে যাতে আমি কোনো পাই নাই। সো এটা কোনো মিডিয়া কভারেজে পাই নাই। আসলে ব্যাপারটা হলো কি, আমাদের সোর্স গুলো কি, আমাদের সোর্স গুলো তো নিউজ। এখানে তো আসলে নিউজটাই মেইন সোর্স, তাই না? কিন্তু আমাদের কোনো নিউজেই আসে নাই। ইভেন রায়হান ভাই ভাগ্যিস ওই কমিউনিটি পোস্টটা দেখছে, নাহলে তো উনিও জানতো না। সেটাই আসলে দুঃখজনক। এই ধরনের মৃত্যু যেন কারণ না হয়। পুলিশ বলছে আত্মহত্যা, কিন্তু জানি না, ফ্যামিলি বলছে আত্মহত্যা না। অতএব ফ্যামিলির কথাটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। ফ্যামিলির পোস্টের মধ্যে লেখা ছিল সে ওই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাইতেছে না। এটা অবশ্যই তীব্র নিন্দনীয় যে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে কেন সহযোগিতা পাবে না। এটা আসলে কানাডার মতো একটা জায়গায় এই ধরনের মানে আইন কানুন এটা মানে এটা মানা যায় না। আপনি দেখেন, এই যে নোভা স্কোশিয়াতে একটা মেয়ে আপনার ইসে মারা গেল, কি জানি বলে আপনার ওই যে ওই মানে এটা বোধহয় ওয়ালমার্টে, মাইক্রোওভেনের ওয়ালমার্টে মারা গেল। এটা নিয়ে সারা কানাডা জোড়া শোরগোল। অথচ আমাদের কমিউনিটির একটা লোক মারা গেল, এটা কেউই অ্যাড্রেস করলো না। বিষয়টা আসলেই দুঃখজনক। এখানে তাছাড়া আর একটা ব্যাপার ছিল, এখানে আমাদের কমিউনিটি যারা নেতৃস্থানীয় আছে তারাও তাদের দায় এড়াইতে পারে না। এখানে অবশ্যই তারাও তাদের দায় এড়াইতে পারে না। কিন্তু আমি বলতে পারি, অন্তত আমাদের ম্যানিটোবায় এরকম হলে অ্যাটলিস্ট আমাদের যে ম্যানিটোবাই কমিউনিটি, যেহেতু আমি ম্যানিটোবায় ছিলাম দীর্ঘদিন, আমি জানি এটা কিন্তু লাফায় পড়তো কিন্তু সবাই মিলে কিন্তু। হ্যাঁ, কিন্তু সাসকাচুয়ানে কেন এই ব্যাপারটা হইলো না ঠিক আমার মাথায় ঢুকতেছে না। জি, তবে অন দ্য সাইড নোট একটা শেষ করার আগে যে বলি যে আপনি এটা তো আমরা আসলে জেনুইন, এটা সব গ্যাসিং। আবার অন দ্য সাইড নোট আপনার সুইসাইডাল টেন্ডেন্সি যে কি মারাত্মক একটা মানে এখানে রোগ, মানে সেটা আপনারা হয়তো ভালো করে জানেন, বাট আমরা ওইটাও খুব একদম ডিসএগ্রি করতে পারি না। আমরা যেহেতু টু সাইড, আমরা কিচ্ছুই জানি না, ইউ নেভার নো। সো সুইসাইডাল টেন্ডেন্সি কি কারণে, এটা একটা বিশাল আলোচনার বিষয় কানাডার মধ্যে। মানে খুবই মারাত্মক একটা ব্যাধি বলা যায় যে সুইসাইডাল টেন্ডেন্সি। এটা একদম বয়স 16 থেকে একদম অ্যাবাভ সবার মধ্যে একটা মারাত্মক ভাবে এটা দারুণ ভাবে কাজ করে এখানে। সো এটাও একটা, হ্যাঁ, এটা আসলে কানাডা না, এটা আসলে এখন আমাদের দেশেও কিন্তু এই জিনিসটা, আমি বাংলাদেশেও দেখছি অনেক ঘটনা। না, কানাডায় কেন ভানু ভাই, কানাডায় কেন এটা অ্যাক্সেলারেট করে
সবখানেই সুইসাইডাল ট্রেন্ড অ্যাক্সিডেন্ট করে হচ্ছে বিকজ অফ দ্য ওয়েদার। এটা যে কত বেশি ইম্প্যাক্ট করে ওয়েদার তো আছে, আরেকটা হচ্ছে আমাদের হোম সিকনেস, মানে দুইটা মিলে ইমিগ্রেন্টদের জন্য কত বড় ভয়াবহ রূপ নেয় সেটা আসলে যে ফেস করে না। যে একটা ইয়ে আছে মানে বিশ্বে এমনি ধরেন 8 বিলিয়নের মধ্যে 4 বিলিয়নের মানুষ ডিপ্রেশনে ভোগে কোনো না কোনো ভাবে। সো এইখানে এসে এইগুলি আরো অ্যাক্সেলারেট করে। আর নতুনদের ক্ষেত্রে হয় কি যে আমার অবজারভেশনটা ভুল হলে বলেন, যে সেটা হলো যে অনেক স্বপ্ন নিয়ে আসে, হ্যাঁ কানাডায় গেলে পরে এটা হবে সেটা হবে, কিন্তু দেখা যায় যে বাড়ির ভাড়া দিতেই তার অর্ধেকের বেশি আয় খরচ শেষ হয়ে যায়। হোম সিকনেসটা যে বললেন যে বাড়ি বাংলাদেশে একটা 3-4 জনের ফ্যামিলি গেলে $15,000 খরচ হয়ে যায়। তো এই টাকাটা জমানো, এই টাকাটা গিয়ে নিয়ে, আরো এখন ছোট দিন, শীতকাল, দিনের মানে মরা দিন, রোদ থাকে না, তো সব মিলে কিন্তু একটা গ্লুমি ওয়েদার, তো ঠান্ডা, ঘর থেকে বের হওয়া যায় না, তো এই সব মিলে আসলে অনেক আলোচনা। ভাই আসলে সব কথা শেষ কথা অর্থনৈতিক স্বাধীনতা। আপনার পকেটে যদি টাকা থাকে গ্লুমি ওয়েদারকেও আপনি মানে রঙিন ওয়েদার বানাইতে পারেন, কিন্তু যার টাকা থাকে না, হ্যাঁ, আর বিশেষ করে কানাডার এখন যে বাস্তব অবস্থা, চারিদিকে শুধু হাহাকার, চারিদিকে শুধু হাহাকার। আপনি এখন ফেসবুক পেজ খুললে দেখবেন খুবই দুঃখজনক যে ভালো ভালো পরিবারের মেয়েরা যারা হয়তো বাংলাদেশে তাদের 3 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা এখানে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমি আপনার বাসায় গিয়ে রান্না করে দিতে চাই। ইভেন পোস্ট দিতেছে যে আমি আপনার বাসায় রান্না তো হলো ঠিক আছে, আরো কিছু দিতেছে যে আমি ক্লিনিং করতে চাই, তারপর বলতেছে আপনার বাচ্চাকে রেখে যদি অফিসে যান আমি আপনার বাচ্চাকে সারাদিন দেখবো। মানে এই যে মানে এটাকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নাই, এটা খুব হৃদয় বিদারক। এবং এখানে মানুষ এইসব দেশে আসে একটা সিকিউর লাইফের জন্য, কিন্তু আপনার নিরাপত্তা ব্যাপারটাই তো শুধু ইয়ে না, এখানে অনেকগুলো জিনিস জড়িত আছে, অর্থনৈতিক। না ভালো ভাই, এই সব জায়গায় আপনি কানাডারে দোষ দিলে পারেন না। হ্যাঁ, এখন আপনি আসবেন ভিজিট ভিসায়, আইসা অ্যাসাইলাম ক্লেম করবেন, আইসা চাকরি খুঁজবেন না, আপনি ওই গভর্নমেন্টের টাকাটা বন্ধ হয়ে যাবে সেই কারণে স্টাডি করে আসবেন না। এত বড় একটা লাইফ। না 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 সাকিব ভাই, আমি ওইদিকে যাচ্ছি না, ওটা তো ওইদিকে যাইতে হবে, ওইদিকে না 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 বলি আপনাকে। এখানে তো শুনেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে পলিসি, তো গভর্নমেন্টের কতগুলো ভুল পলিসির কারণে এখন কি হচ্ছে, আপনি এখন যে ব্যবস্থাগুলো নিচ্ছেন এগুলো তো 3 বছর 4 বছর আগে নিতে হইতো। আপনার তো ক্যান্সার হওয়ার পর আপনি ধরেন ক্যান্সারের রোগী সব হয়ে গেছে, আপনি এখন ট্রিটমেন্টে পাঠাইছেন, তো ম্যাক্সিমামে তো মৃত্যুবরণ করবে, তো ক্যান্সার হইলো কেন? না হ্যাঁ, ওই যে আমি একটু অ্যাড করি যে ভানু ভাই যেই মানে যে বিষয়টা বলতে যাচ্ছে, আসলে তো এই কানাডার ইকোনমি তো আমার এই 9-10 বছরে আমি দেখিনি ভাইয়া এরকম। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, যে এখানে যে সার্ভাইভাল জব গুলো ছিল রাইট ওয়েতে যে নিউকামাররা আসছে ভাইয়া, মানে পাইতে ব্যাক পাইতে হয়নি। তো আমাকে ওই দিন আমার এক ফ্রেন্ড সুপার স্টোরের ম্যানেজার কথা হচ্ছিল ইকোনমি, বলতেছে ভাই আগে আমার কাছে আমার বস উপরের লেভেলে জিজ্ঞেস করতে হইতো না, আমার একটা ইয়ে ছিল, পাওয়ারই ছিল, আমি হায়ার করতে পারতাম, কিছু কিছু ওভার আমাকে জিজ্ঞেস করতে হইতো না। বাট এখন ওরা বলে দিছে, সুপার স্টোরের কথা বলতেছে যে হায়ারিং পুরাই ফ্রিজ নো ম্যাটার হোয়াট। সো এইটা থেকে প্রমাণ করে যে কি পরিমাণ ইকোনমি ধস নামছে কানাডায়, যে আপনার চাকরি নাই, হাউজিং নাই, মানে কোনো প্ল্যানিং ছাড়া প্রচুর মানুষ ইন করানো হয়েছে, তো বিজনেসও ভাবে বাড়ে নাই, আপনার কর্মক্ষেত্র বাড়ানো হয়েছে, সেই কারণে সবকিছু ইফেক্ট করছে। না আমি সেইটাই বলতে চাচ্ছি রায়হান ভাই, আমি কিন্তু ওইটা তো একটা ইস্যু আছেই, আমরা ওইটা নিয়ে অনেকবার কথা বলছি। একটা মানুষ এইখানে 10 বছর ধরে আছে, অথচ সে আজকে কাজ আছে কালকে কাজ থাকবে কিনা সে জানে না, মানে সে 10 বছর 15 বছর থাকার পরে সে তার কাজের সে কর্মক্ষেত্রে যে নিশ্চয়তা। একটু জিজ্ঞেস করি যে ভানু ভাই তো আপনি ফেডারেলে না, ইউ নো দ্যাট নিউজ রাইট? না না আমি তো আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও বলতে পারি না। না আমিও তো হ্যাঁ এমনি জাস্ট আমি বলতেছি যে সিচুয়েশন কোথায় গেছে, দেখেন সিচুয়েশন কোথায় গেছে, মানে সিচুয়েশন অতি খারাপ অবস্থা, হ্যাঁ অতি খারাপ অবস্থা। আমার কিছু লিমিটেশন থাকার কারণে আমি টোটাল বলতে পারবো না। হ্যাঁ সেটাই আমারও, আমি তো এই জন্য জাস্ট আপনাকে আমি জাস্ট একটু মনে মনে রিকল করাই। না আমি সেটাই বলতে যাচ্ছি যে এখানে তো মানুষের জব সিকিউরিটি নাই, বাংলাদেশের মানুষ একটা কোনোভাবে
পিওনের চাকরিও যদি সরকারি সে ঢুকতে পারে তার তো অ্যাটলিস্ট চাকরিটা সে যায় না কোনোদিন। হ্যাঁ, ওই যে মানে আনলেস আপনার ইন্টিগ্রিটি ইস্যু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন সাসপেন্ড করলেও তাকে বেতন দেয়। এক্স্যাক্টলি। এখানে কানাডায় মানে খুবই ফ্রেজাইল হয়ে গেছে ইকোনমি। এবং এখানে আপনি গভর্নমেন্ট জব করতেছেন, আপনি পার্মানেন্ট জব হলেও আপনার গভর্নমেন্টের পার্মানেন্ট জব হলে এই জব যেতে পারে, অনেকগুলো রিজন আছে। তো তো এটা হলো আমেরিকা, ইউরোপ সব জায়গায় কিন্তু এইটা। হ্যাঁ, যাই হোক, তো আমরা মানে হতাশা, মানুষ আসলে আমাদের প্রতি বিরক্ত যে কেন হতাশার খবর দেই। হতাশার খবর দেই, আমি বাংলাদেশে থাকতে আমি একলা চাকরি করতাম, এখানে আমার বউ চাকরি করে, আমি চাকরি করি, আমার বাচ্চারাও পার্ট টাইম চাকরি করে, তারপরে সংসার চালাইতে কষ্ট হয়। এই হচ্ছে না না ফ্যাক্ট ভাইয়া, এটা একটা ফ্যাক্ট। কারণ ইকোনমিটাই ওভাবে করে রাখছে। এখানে একটা গল্পই আছে যে বাংলাদেশে একজন চাকরি করলে তার শুধু বউ বাচ্চা না, মানুষ কইতো যে শ্বশুর শাশুড়ি শালাশালিরও খাইতে পারত। কিন্তু এখানে এসে স্বামী স্ত্রী, যেটা সাকিব ভাই বললো যে ওনার ছেলেও পার্ট টাইম করতেছে, তাও টানা হেসে। দুই ছেলে ও দুই ছেলে কাজে জয়েন করছে নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি রিচ পারসন। তো এনিওয়ে, মানে যারা কানাডা নিয়ে আগ্রহী দর্শক, আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা একটু আজকে আড্ডার ছলে একটু কথাবার্তা বলি আর কি, যে সেটা হলো লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ চান জয়েন করতে পারেন, কানাডা থেকে, কানাডার বাইরে থেকে। আমরা আপনাদের কথাও শুনবো। প্রায় 60 জনের উপরে দেখছেন আমাদের এই মুহূর্তে। দর্শক, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আমাদের সাথে ভানু ভাই আছেন বিসি থেকে, এবং রায়হান ভাই আছেন সাসকাচুয়ান থেকে। তো এইবার একটু শুরু করি। ভানু ভাই তো সরকারি চাকরি করেন, তাই না? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, এইবার একটু শুনেন তাহলে বলুন। আমার একটু প্রসেসিংটা বলেন, যে এইবার 10,000 মানুষ কানাডাতে আসছে, হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট ভিসায় ভুয়া অফার লেটার নিয়ে, ভুয়া এটা নিয়ে। এটা কিভাবে সম্ভব হইলো আসলে? হ্যাঁ, যারা যে বেটাটা ভিসা দিছে সেই লোকটা কি দেখে ভিসাটা দিছে? না, আসলে আপনার কতগুলো জিনিস আপনি জানেন যে মাঝখানে ওরা তো ডকুমেন্ট বেস দেয়। ওরা তো আসলে প্রথমে ধরেই নেয় যে সত্য ডকুমেন্টগুলো সঠিক আছে। হ্যাঁ, তারপর একটা সময় পর এইসব দেশে কিন্তু, যেমন আপনার আমি একটা ছোট উদাহরণ দিই, যখন কোভিড শুরু হলো গভর্নমেন্ট কিন্তু বলছে যে তোমরা এই ক্রাইটেরিয়া থেকে অ্যাপ্লাই করবা এবং টাকা পাবা। তো মানুষজন ক্রাইটেরিয়া থাকার না থাকে অ্যাপ্লাই করছে, গভর্নমেন্ট টাকা দিচ্ছে। এখন গভর্নমেন্ট টাকা দেওয়ার পর দেখা গেল এখানে 30% মানুষ 2 নম্বরই করে টাকা নিচ্ছে, যাদের কোনো যোগ্যতা ছিল না। হ্যাঁ, এবং গভর্নমেন্ট এখন এই টাকাগুলো তুলতেছে। তো এই সব দেশে হয় কি, যে কেউ অ্যাপ্লাই করছে, আপনাকে তারা প্রথমে বিশ্বাস করে, প্রথমে তারা আপনাকে মানে যে আপনি 2 নম্বরই করতে পারেন তারা ভাবে না। যেমন আমরা বাংলাদেশি মানুষ কোনো কিছু দেখলে আগে চেক করি, ও কিছু তথ্য দিলে যে সহসা বিশ্বাস করি তা না, যে না ঠিক আছে, এটা ঠিক আছে কিনা, সে সঠিক তথ্য দিচ্ছে কিনা। কিন্তু এখানে প্রথমেই হলো কি ডকুমেন্ট বেস হয়, ডকুমেন্ট বেস হওয়ার কারণেই এই জিনিসগুলা পাচ্ছে। এখন এরপর যখন আসছে যে এদের এরপরে কিন্তু একটা চেক হয়, তো চেকিং এ আসে এগুলো ধরা পড়ছে, বুঝছেন? এটা হইতে পারে, কিন্তু ভবিষ্যতে এই যে নতুন যে ভিসা পলিসি করছে আপনার, এগুলা থেকে এরা শিক্ষা নিচ্ছে। হ্যাঁ, এরা শিক্ষা নিয়ে এখন আর আপাতত ভবিষ্যতে এইসব খবর আপনি পাবেন না আশা করি। জি, মানে 10,000 লোক ঢুকে, এটা ম্যাক্সিমাম ইন্ডিয়া, চায়না আর ভিয়েতনাম থেকে হয়েছে, বাংলাদেশ থেকে হয় নাই। না, বাংলাদেশের মানুষজন এসব করে না, বাংলাদেশ থেকে হয় নাই, সেটা আমরা জানি। তো খুব দ্রুত এবার আমরা একটু আগাই, যে এটা কে বলবেন? ভানু ভাই বলেন। কি বলবো ভাই? এই যে নিচে দেখেন আছে, কানাডা এয়ারপোর্টে কি এসএলএম করা যায়? আচ্ছা, এবার আমি একটু বলি যে সেটা হলো জুয়েল আহমেদ ভাই, এই ধরনের কোশ্চেন ওপেন ফোরামে করবেন না কখনো। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি দেখছি আমার ইউটিউব চ্যানেলটা 15% লোক ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখে আর কি। হ্যাঁ, তার মানে এগুলি সিঙ্গাপুর বলেন, ভিসা অফিস বলেন, বা অন্যান্য জায়গায়, অনেক জায়গা থেকে দেখা হয়, অতএব সাবধান। জি, আমি ভানু ভাই বলেন। না, এটা গভর্নমেন্ট, কানাডিয়ান গভর্নমেন্টের আইন অনুযায়ী অবশ্যই করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায় যদি ভ্যালিড রিজন থাকে। কিন্তু ভাই এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। হ্যাঁ,
যারা আছে তাদেরকে কিভাবে গভর্নমেন্ট বাইর করবে সেই এখন প্রসেস চলতেছে। সুতরাং এইসব চিন্তা জ্বালা যা আছে মাথা থেকে ঝেড়ে ফেলেন, বৈধভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনার জীবন অনেক সুখের হবে। কিন্তু আমরা তো রায়হান ভাই একটু বলেন তো, যে আমরা তো গত 2-3 বছর ধরে বলছি যে ভিজিট ভিসা আইসেন না, অ্যাসাইলাম ক্লেম করেন না, তারপরে তো মানুষ করছে। তো তারা কেমন আছে রায়হান ভাই, আপনার কাছে কি মনে হয়? আমি বলি একটা নিউজে যে টরন্টো ইয়েতে বলছিল যে তারা কেমন আছে বলার আগে এটা ফাইনাল হচ্ছে 2025-এর মধ্যে 1.2 মিলিয়ন পিপল উইল লিভ কানাডা। এটা কারা? এটা কি আমরা? না, যারা এরাই, যারা থাকার লিগ্যালিটি নাই। সো ওই যে আমি রেফারেন্স দিয়ে কথা বলি, এরা তাহলে এতদিন কেমন ছিল? 2025 পর্যন্ত চলে যাবে। ঠিক আমার এটা স্ক্রিনে নাই, আমি একটু দেখাইতে পারি কিনা, যে টরন্টো স্টারের একটা নিউজ দেখে আপনি বলতেছিলেন। হ্যাঁ, টরন্টো স্টার। সো এটা চলে যাবে 25-এ। তাহলে প্রশ্ন হচ্ছে এতদিন কেমন ছিল? এতদিন কেমন ছিল আমি রেফারেন্স দিয়ে কথা বলতে যাচ্ছি যে ভানু ভাই একটু আগে বললো, আমরা যেহেতু একটা বিশাল শুধু বাংলাদেশের নিউজগুলি পাই, অন্য দেশের নিউজগুলি পাই না, এটা নিউজ পেপারে পাই। বাংলাদেশিগুলো আমরা লোকাল আমাদের যে কমিউনিটি বিসিসিবি অথবা সিবি আছে এগুলির মাধ্যমে পাই। ওখানেই আমরা প্রচুর মেসেজ দেখি যে আপনার বাসায় রান্না করে দিব, খাওয়াই দিব, ক্লিন করে দিব, রাখবো। এইগুলি হচ্ছে সিনারিও ছিল ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আসছে এরা কিন্তু ধরেন অনেক কোটিপতি তা না, সবকিছু বেচে কিনে কন্ট্রাক্ট করে এগুলি ভিজিট এগুলি করে আসছে। আসার পরে ওরা ব্যাক করাটাই অনেক দায় হয়ে গেছে, যে ওরা যদি বের হয়ে যেতে হবে আসলে আলটিমেটলি। সো এগুলি খুবই মানে আগেই বলা হয়েছে, আপনারা বলছেন, কাজী ভাইরা বলছে, যারা বলতে চাচ্ছিল সবসময় যে কানাডায় আপনি কিং তখনই যখন আপনি লিগ্যাল স্ট্যাটাস থাকবে, এটা আমেরিকা না। আপনি কানাডায় টুডে টুমোরো আপনাকে আসলে খুবই কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে এবং ফাইনালি আপনাকে ডিপোর্ট হইতে হবে। আপনি যত দিনই লিঙ্গার করতে পারেন, কিন্তু সিচুয়েশন খুবই ভালো ছিল না ওদের জন্য। সো এখন যেভাবেই চিন্তা করেন কানাডা আসার জন্য লিগ্যাল ওয়েতে আসতে হবে, এর কোনো অল্টারনেটিভই নেই। জি, তো ধন্যবাদ। আমাদের সাথে কামরুল হাসান ভাই আছেন, আপনার মাইক বন্ধ, ক্যামেরা বন্ধ। আপনি যদি শুনতে পান তাহলে দ্রুত কোশ্চেন করেন, নাহলে আমরা আপনাকে আর অনবোর্ড করছি না। আপনি আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন ভাই? খুব দ্রুত বলতে হবে। ভাই আমি বাংলাদেশ সিলেট সিটি মোগল থেকে বলতেছি। সিলেট থেকে বলছেন? সীতাকুণ্ড থেকে। জি বলেন ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভাই আমি কানাডার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি, তো আপনাদের লাইভ ভিডিওতে শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনি? আমি তো ভাইয়া ইমিগ্রেশনের মধ্যে যেতে যাচ্ছিলাম আর কি। মানে ইমিগ্রেশনের আপনি যে প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি কোনো স্টাডি করছেন? ভাইয়া কি ভিসা পেয়ে গেছে? না না, ভিসা পাইনি এখনো। ভাইয়া কি পিআর নিয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ, আমি পিআর নিয়ে আসতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো ভালো সিদ্ধান্ত, খুব ভালো। কনগ্রাচুলেশন ভাই। জি। আচ্ছা, বলেন আপনি, তারপর আমরা আপনার কথাটা বলেন। যে আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছে সেটা বলেন, যদিও আমরা কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না। আচ্ছা, আমি ভাইয়া জানতে চাচ্ছি যে আমি স্পাউস নিয়ে আসলে কত টাকা লাগতে পারে, আর বর্তমানে কানাডার জবের অবস্থা কেমন, সিচুয়েশন কেমন? জব তো পরের হিসাব ভাই, জব তো অনেক পরের হিসাব। জি ভানু ভাই একটু বলেন, স্পাউস নিয়ে উনি পিআর নিয়ে আসবে? হ্যাঁ, স্পাউস নিয়ে পিআর নিয়ে আসলে অতি কম খরচ, গভর্নমেন্ট ফি সব মিলে বোধহয় কত ভাই $1,000-1,200 মতো লাগবে। মানে আমি এক্সাক্ট ভাই আপনার, তবে $1,000-1,200 মানে আপনার 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। মাত্র 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকায় কাজ শেষ। বউ নিয়ে চলে আসতে পারবেন কানাডা পিআর নিয়ে। কিন্তু আসবে কিভাবে একটু দ্রুত বলেন রানু ভাই। না উনি তো জানে পিআর নিয়ে উনি চেষ্টা করতেছে, উনি শুধু খরচটা জানতে চাইছে। না, খরচ ওইভাবেই, চাকরি আসলে পরে চাকরির অ্যাভেলেবেল, কিন্তু আমি জানি না আপনি কিভাবে খুঁজতেছেন। আপনার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে আমার কাছে মনে হয় যে খুবই ভালো, আর অন্যান্য প্রোগ্রামগুলি বন্ধ। ভাইয়া কি আইএলটিএস দিয়েছেন? ভাই আমি আইএলটিএস করি নাই, ঠিক আছে, কিন্তু আমার মতামতে আইএলটিএস আমি করতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে আমার জানা উচিত, কারণ দেশের সিচুয়েশন তেমন একটা ভালো না। আমার জানা মতে কানাডা সরকার এখন বর্তমানে লোক যত মানে
বাইর করতে চাইতেছে ওই দেশ থেকে আমার জানা মতে আর কি। যারা 2 নম্বর যারা 2 নম্বর ভাই কানাডা কি আমাদের বার করবে? আমাদের তো বার করবে না। যাদের আমি বলি আপনি আসলে ভাই আমি বুঝতে পারছি, আমি রায়হান ভাইরা নিচ্ছি না, রায়হান ভাই হাসতেছেন, তো সেটা হলো গিয়া যে আপনি যেভাবে ভাবছেন কানাডা সেইভাবে না। হ্যাঁ, ওই যে আপনি ওই বাইট করতেছে কানাডা, যাদের ডকুমেন্ট নাই তাদেরকে কানাডা বাইট করতেছে। পিআর নিয়ে আসা যায়, আমরা এখানে 3 জন যারা আছি, হ্যাঁ আমরা 3 জনই বাংলাদেশ থেকে সরাসরি পিআর নিয়ে আসছি, অর্থাৎ ফ্যামিলি সহ প্রথম দিন থেকে আমরা পিআর নিয়ে আসছি। তো আপনার জন্য যে পথটা খোলা আছে, আপনার যদি সাসকাচুয়ানে কোনো কাছের আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি সেখান থেকে সাসকাচুয়ান প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে দেখতে পারেন। আপনার যদি এনওসি কোডের সাথে মিলে, এনওসি কোড কি সেটা এখন আর ব্যাখ্যা করার সুযোগ নাই, আপনি একটু দেখে নেবেন, ওয়েবসাইটে দেখে নেবেন, অথবা আপনার যদি ভালো আইএলটিএস এর স্কোর থাকে, আপনার যদি পড়াশোনা থাকে এবং গভর্নমেন্টের মানে ওই গভর্নমেন্টের এনওসি কোডের সাথে যদি মিলা যায়, বয়স যদি 27-29 মধ্যে থাকে, আপনি এক্সপ্রেস এন্ট্রিটা ট্রাই করতে পারেন। এরপর আমি একটু সংক্ষেপে একটু রায়হান ভাই যদি একটু বলতেন, শেষ করে দিব আমরা। কোনটা এটা এই বিষয়টা? আমার মনে হয় জানে, আমি জাস্ট পয়েন্ট আপনারা সব কভার করে বলছেন। ওনাকে বলবো যে অনেকে আমি নিজেও দেখি নিউজ ফিডে ফেসবুকে আসে কানাডায় এত লক্ষ লোক নিচে, আইএলটিএস লাগবে না, অমুক লাগবে না। আপনারা কখনো এই জিনিসগুলো কখনো ভুলেও এইগুলিতে স্টেপ নেবেন না, পা দিবেন না। কানাডায় নো আদার ওয়ে, প্রসেস গুলো যেগুলি বললো যে সাকিব ভাই মানে এক লাইনে সবগুলি কভার করে ফেলছে, এগুলির প্রসেসের বাইরে কানাডায় আসা কোনোভাবেই সম্ভব না। এই অনেকেই ফেসবুকে যায় এত লোক মানুষ যাচ্ছে এত টাকায়, কোনো আইএলটিএস ছাড়া অমুক সমুক, এগুলিতে বিশ্বাস করবেন না ভাই, লিগ্যাল প্রসেস ফলো করে আসবেন। এটাই হচ্ছে আমার কথা। জি, তো ধন্যবাদ ভাই আপনাকে। কিছু কথা বলতে হবে? হ্যাঁ বলেন ভাইয়া। আমি তো নিউ, ঠিক আছে, আমি তো জানি না, অনেক কিছু জানি না। তো আমি পিআর নিয়ে কিভাবে আসবো আমাকে যদি একটু হেল্প করতেন। আমার তো ওই দেশে কোনো লোক নাই, ঠিক আছে, আত্মীয় স্বজন নাই আমার এই দেশে, যা আছে কাতার সৌদি ওইগুলাতে আছে, কিন্তু আমার কানাডাতে কোনো লোক নাই। তো পিআর নিয়ে কিভাবে আসবো ওইটা যদি আমাকে একটু সাজেশন দিতেন তাহলে ভালো হতো। সাজেশন তো ভাই আমাদের কাজ না, এটা ইমিগ্রেশন কনসালটেন্টের কাজ। ওই যে সাজেশন আমি বললাম, আপনি এক্সপ্রেস এন্ট্রি যেটা আছে, হ্যাঁ এটা তো ভাই আপনি তো বলছেন, আমি বলি সরি ফর ইন্টারাপশন সাকিব ভাই, আপনি ডেফিনেটলি আপনি যেহেতু কানাডায় আসার জন্য প্ল্যান করতেছেন, ডেফিনেটলি ইউ হ্যাভ সাম সর্ট অফ এডুকেশন, রাইট? আমি সেটা বিশ্বাস করতে চাই। আপনি আসেন, আপনি দয়া করে ওই যে www.cic.gov.gc.ca এইখানে আপনি ওয়েবসাইটে যান, আপনার প্রত্যেকটা প্রশ্নের আপনার উত্তর ওখানে আছে। আপনি কিভাবে মাইগ্রেট করবেন পিআর, কিভাবে এক্সপ্রেস এন্ট্রি, কিভাবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আপনি ওই যে গভর্নমেন্টের যে সাইটটাতে আছে একদিন সময় করে নিয়ে বসেন, সব প্রশ্নের উত্তর আছে আপনি পাবেন। ওইখানে যদি আপনি কিছু না বুঝেন, দেন আপনি সাকিব ভাইয়ের আর কোনো উনি লাইভ করে ওখানে এসে আপনি স্পেসিফিক কোয়েশ্চেন, ভাইয়া আমি এটা বুঝি নাই, দেন আসলে এক্সপ্রেস। আদারওয়াইজ এগুলো এক্সপ্লেইন করা অনেক টাফ, অনেক লম্বা বিষয়। হ্যাঁ বলেন, এগুলি ভাই অনেক লম্বা বিষয়। হ্যাঁ, কানাডা নিয়ে অন্তত আপনার আসতে হলে আপনার নিজেরই জানতে হবে 1 বছর ধরে। হ্যাঁ, এটা যে বললেন যে কাতার কুয়েতে যে আত্মীয় স্বজন আছে, কাতার কুয়েতে যেভাবে আত্মীয় স্বজন দিয়ে যাওয়া যায় সেখানে যাওয়া যায় না। আপনার আইএলটিএস এর একটা খুবই ভালো স্কোর লাগবে। আপনি যে জব করেন সেই জবের সাথে কানাডার জবের সাথে মিলে কিনা, এনওসি কোড বলে, এগুলি একটু জানেন। আরো জানার পরে আপনি 2-3 সপ্তাহ পরে আমার সাথে আবার ইনশাল্লাহ লাইভে আসেন, আমরা শনিবার বা রোববার লাইভ করি, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে আরো একজন আছেন। ভাই কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আমি এর আগেও একবার আপনার সাথে আসছিলাম, আমি নওয়াজ কোশিয়া বলছিলাম। নওয়াজ কোশিয়াতে? হ্যাঁ মনে পড়ছে। ভাইয়ের চেহারার জন্য পরিচিত মনে হচ্ছিলাম। আমি ওই ভাইয়ের ভিডিওটা বা ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম। আমি তো আপনার স্ট্রিমে আসি বা দেখি, হয়তো জয়েন করা হয় না, কিন্তু ওই ভাইয়াটার কথাগুলো শুনে আসলে আমি জয়েন করার ইচ্ছা করলাম। আর আমার ছোট্ট একটা গল্প বলার জন্য মানে আসলাম। আপনারা যদি সময় বলেন ভাই, বলেন সময় লাগবে না, অসুবিধা নাই। দর্শক বলেন শুনতে চান তাহলে আমরা
শুনবো, অসুবিধা। আচ্ছা, তার আগে আমি একটু থামাই আর কি, যে আপা একটু এত রাগ করলে হবে না, যারা ভিজিট ভিসায় এসে রিফিউজি ক্লেম করেছে তাদের জন্য দ্রুত বের করে দেয়। আপা, কানাডাতে সবাই রিফিউজি আসলে, হ্যাঁ, যে ওই আজকে যারা প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ক্ষমতায় বসে রয়েছেন, পরবর্তী সময়ে পিয়ারে পলিভের আসতেছেন, বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে একসময় ইউরোপ থেকে আসছে। আমরা তো কঠিন না হই, ইমিগ্রেন্টের দেশ আমেরিকা, কানাডা। এই বিষয়ে আর কিছু বলবেন ভানু ভাই বা রাহান ভাই? আমরা 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 আসলে এই যে সাকিব ভাইয়ের মতো আমরা চাই ওরা যদি কোনোভাবে লিগ্যাল হইতে পারে, আমরা চাই, দোয়া করি, কিন্তু আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট ওখানেই, যারা সবকিছু মানে বিক্রি টিক্রি করে দিয়ে একটা ভিজিট বিষয়ে এসে গিয়ে এখানে আবার কষ্ট পড়ছে, ওরা যদি এসে ভালো করে লিগ্যালিটি পেয়ে যেত, তাহলে আমরা আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। জি, উনি বলছে যে লেখাপড়া না জানা বা টেকনিক্যাল কাজ না জেনে আসলে এমন হবে। জি, ধন্যবাদ আপা, আপনার কোশ্চেনের অ্যান্সার আছে। জি ভাই, আপনি এবার একটু বলেন, রুহুল ভাই। ওই ভাইয়াটা একটু আগে যাকে আপনি নিয়েছিলেন, ওই ভাইয়াটা বলতেছিল যে উনি কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো মানে কিভাবে আসা যায়, কিভাবে কি। আসলে আমি যদি আমার গল্পটা একটু বলি তাহলে মনে হয় মানুষের অনেক সচেতনতা বাড়বে, আমার কাছে মনে হলো আর কি। আমি কানাডায় আসছি 2022 সালের ডিসেম্বর মাসে। তবে এর আগে আমি ঢাকায় একটা চাকরি করতাম। আমার অফিসে যাওয়ার পথে নতুন বাজার থেকে গুলশান 2 নম্বর, এর মধ্যে মাঝখানে এসেছে আপনার কানাডিয়ান হাই কমিশন আর আমেরিকান এম্বাসি। তো আমি এদিক দিয়ে যাইতাম আসতাম। তখন 2008 সালের কথা বলতেছি আমি, 2008 সালে। আপনি আসছেন 22 সালে, তাই তো? আমি আসছি 22 সালে। 8 আর 22, জি। 2008-7 সালে আমার ওখানে মানে ওই গুলশান 2 আমার একটা জব, তো ওইদিকে যাওয়া আসা করতাম ওই দিক দিয়ে। তো মাঝে মাঝে হেঁটেও যেতাম আমি। তো ওইখানে মাঝখানে ওইটা দেখতাম আর কি, যে কানাডিয়ান হাই কমিশন। তো কানাডা তখন আরো আগে শুনতাম কানাডা সুন্দর দেশ, কানাডা যাওয়া। তখন আমার ওইখানে একটা স্বপ্ন জাগে যে এই তো কানাডার অফিস, আর সকালবেলা 6টার সময় 5টার সময় দেখতাম মানুষের ভিড় ওইখানে আমেরিকান এম্বাসির ওইখানে। তো মানে চিন্তা করলাম আমেরিকা তো সবাই যায়, আমার আবার মন থেকে জানি না কেন আমেরিকাকে ওইরকম লাগতো না। 2007-8 সালের কথা বলতেছি। পাশেই যখন কানাডা, আমার কানাডা ভাল লাগে, কানাডা শান্তি শান্তি, এই মানে কানাডা শুনলে শান্তি মনে হইতো যে শান্তি একটা দেশ, শান্তি, এরকম ফিল হইতো আর কি। তখন আমি ভাবলাম যে একটা লাল রং, একটা ম্যাপেলের পাতা, হ্যাঁ, কেমন যেন একটা ভিতরে একটা মানে কানাডা মানে শান্তি, এর সাথে একটা রিলেশন মনে হয়। ছোটবেলা থেকে আমরা ব্যান্ডের পোস্টার গুলো দেখতাম। আমাদের সাথে রোকেয়া পারভিন আপা আছেন, আপনি একটু ওয়েট করেন, আমরা ভাই কথাটা একটু শুনি। তখন আমি এই কানাডার হাই কমিশনের ভিতরে আগে ছিল, এখন নাই মনে হয়, একটা কাউন্টার ছিল ভিতরে, এইরকম ভিতরে গিয়ে একটা ম্যাডাম বসতেন, এখন নাই। আমি 7-8 সালের কথা বলতেছি, আমি ঢুকি না কখনো কানাডা, আমি গেছি। তা আমার তো চিন্তা যে আমি যাবো কি করে, আমি তো কিছুই জানি না, মানে কানাডা যাবো, যেতে চাই এইটুকু মনে মনে থেকে। ওইখানে একটা ওই এরকম একটু ইয়ের মতো আছে, ঢালু একটা সিঁড়ির মতো আছে রাস্তার পাশে, এদিক দিয়ে ঘুরে একটা কাউন্টার ছিল। ওই কাউন্টারে গিয়ে বললাম, ম্যাডাম আমি তো কানাডা যেতে চাই। উনি বাঙালি ছিলেন, ম্যাডাম বাঙালি ছিলেন। তো আমি বলছি আমি কানাডা যেতে চাই। তখন উনি আমাকে, কানাডা যেতে চান, খুব ভালো কথা, উনি আমাকে নীল রঙের একটা এতটুকু একটা চিরকুট কাগজ বললে যে আপনাকে তো সবকিছু ব্যাখ্যা করা সম্ভব না, এই নীল রঙের একটা চিরকুট আমার কাছে ধরে দিলেন, সেটার মধ্যে একটা লেখা, একটা ওয়েবসাইটের ঠিকানা লেখা। তখন আমি ওটা নিয়ে চলে আসি, আমি তো কিছু বলি না। এরপরে ওটা আমার মানি ব্যাগে রেখে দিই। বাসায় গিয়ে, আমার তখন কম্পিউটারও ছিল না, বাসায় গিয়ে মাঝে মাঝে ওই সাইবার ক্যাফে যায় ওইটা আমি ঢুকতাম, এটা কি আসলে দিল আমাকে। 2008 সাল থেকে ওইটা একটু একটু দেখি কোনো সময়। এরপরে আমি নিজে একটা কম্পিউটার যখন বাসায় কিনলাম, তখন আমি ওইটা দেখি। 8 সাল থেকে 2020 সাল পর্যন্ত শুধু আমি ওইটার উপর দেখছি, পড়াশোনা করছি। এটার উপর যত ধরনের ভিডিও ছিল মানুষের ইউটিউবে, তারপরে আপনার ফেসবুকে এইসব নিয়ে লেখা, দু একটা গ্রুপে জয়েন হওয়া, এই যে 10-12 বছর আমি শুধু এটা নিয়ে পড়াশোনা করছি, খালি একটু একটু পড়াশোনা করছি। এবং